রাতের আঁধার কেটে ধরণীতে আলো ফুটেছে। মালতী ফুপুর সাহায্যে অজু করে বিছানায় বসেই ফজরের নামাজ আদায় করে কোরআন পাঠ করছেন শাহানা। প্রথমে নামাজ শেষ করে নিচে নেমে চা বানিয়ে 1 কাপ চা মালতী ফুপুর হাতে ধরিয়ে দিয়ে বাকি 2 কাপ চা আর একটি পিরিচে করে কয়েকটি বিস্কুট নিয়ে শাশুড়ির ঘরে হাজির হলো। তারপর বিছানার একপাশে সেসব রেখে জানালার পর্দা সরিয়ে খুলে দিল দ্বার। শাহানা পড়া শেষে কোরআন শরীফটি পুত্রবধূর হাতে তুলে দিলেন। জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি নাকি মাঝরাতে কোথাও বেরিয়েছে। শাশুড়ির হাত থেকে কোরআন শরীফটি নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে বিছানায় এসে বসল উথমি। চায়ের কাপ হাতে নিয়ে মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। শাহানাও একটি কাপ হাতে তুলে নিলেন। পুনরায় জিজ্ঞেস করলেন, কোথায় গেছে? যাওয়ার আগে স্ত্রীকে সঠিক কিছু বলে যায়নি তৈমুর। হঠাৎ করেই একটা ফোন কল আসায় হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে চোখে চশমা আর গায়ে শার্ট জড়িয়ে মানিব্যাগ, গাড়ির চাবি পকেটে ঢুকালো সে। প্রথমে জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছেন? বুবু হঠাৎ করে ফোন করে যেতে বলল। আমি বের হচ্ছে, আপনি ঘুমান। মালতী ফুপু না হয় দরজাটা লাগিয়ে দিবেন। আর হ্যাঁ, আম্মাকে আপাতত এই বিষয়ে জানানোর প্রয়োজন নেই, আমি সে জানাবো। শুধু এতটুকু বলেই হন্তদন্ত হয়ে ঘরের আলো নিভিয়ে চলে গেল তৈমুর। তাই সত্যটা শাশুড়িকে জানালো না উথমি, শুধু বলল, বলেনি কিছু, হঠাৎ করে একটা ফোন পেয়ে বেরিয়ে গেল আর চিন্তা করতে নিষেধ করলো। কথা শেষে চায়ের কাপে সে চুমুক বসালো। এ বিষয়ে আর তেমন কিছু বললেন না শাহানা। জানালার বাইরে দৃষ্টি স্থির করে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খেতে খেতে কান পেতে শুনতে লাগলেন পাখির কিচিরমিচির শব্দ। কিছু একটা ভেবে নীরবতা ভেঙে উদাস কণ্ঠে বললেন, গর্ভাবস্থার 4-5 মাসে পা দিলেই তো বাচ্চা না হওয়া পর্যন্ত মেয়ে মানুষ বাপের বাড়িতে গিয়ে থাকে। তা তুমি কি ভাবলে? এখনই যেতে চাও নাকি একেবারে 5 মাসে পড়লেই যাবে? প্রশ্নটি শুনে কিছুক্ষণ চুপ করে রইল উথমি। ব্যাপারটি তার মাথায় এখনও আসেনি, তাই ভাবার জন্য সময় নিল। বলল, শ্বশুরবাড়ি থাকতে বাপের বাড়ি যাব কেন? আমি চলে গেলে সংসারে কি হবে? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললেন শাহানা। কয়েকদিনের ব্যবধানে মেয়েটির প্রতি জন্মানো বিরূপ মনোভাব বদলে গিয়েছে ওনার। পুত্রবধূকে যতটা খারাপ তিনি মনে করেছিলেন ততটা খারাপ সে নয়। নইলে বিয়ে করে বাড়িতে পা দেওয়ার পর থেকে যে শাশুড়ি তার সাথে দুটো ভালো কথা তো কখনো বলেইনি, বরং সুযোগ পেলেই দোষ ধরতে, অপমান করতে সদা ব্যস্ত থাকত। সেই শাশুড়ির এই অবস্থায় কিনা সে মন থেকে সেবা সুশ্রদ্ধা করছে। শরীরের এমন অবস্থা নিয়েও নিয়ম করে সেই দোতলা থেকে নেমে এসে নিজ হাতে রান্না করে সকাল রাতে খাবার খাওয়াচ্ছে। ভাবতে ভীষণ অবাক লাগে শাহানার। এমনকি কলেজে গিয়েও যে মালতী ফুপুকে ফোন করে শাশুড়ির খবর নিতে উথমি ভুল করে না, তাও তিনি ভালো করেই জানেন। সেখানে নিজের আদরের কন্যা মায়ের এমন দুর্দিন দেখেও নিজের পিঠ বাঁচিয়ে বাহানা দিয়ে চলে গেল সেখানে। পরের ঘরের মেয়ের এতটুকু সেবা যত্নই তো অনেক। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে শাহানা বললেন, তিথির সময় ও আবার আমার কাছেই ছিল। ওর 3-3টা বাচ্চা তো এ বাড়িতেই হয়েছে। কত আদর যত্নে যে রেখেছিলাম মেয়েকে। ওদের বাবাকে দিয়ে এ বাজার ও বাজার ঘুরিয়ে খুঁজে খুঁজে কত রকমের ফল এনে আচার বানিয়ে খাইয়েছি। তার সাথে বাহারি পিঠার কথা তো বাদই দিলাম। বড় ভাইয়ের সময়ও আমি অনেক আচার বানিয়ে রেখেছিলাম। তবে ও সব আবদার করতো নিজের মায়ের কাছে। তাই ওর মাও মাঝে মাঝে মেয়ের জন্য এটা ওটা নিয়ে হাজির হয়ে যেতেন বাড়িতে। এমনকি জোহান ওর নানার বাড়িতেই হয়েছে। আমার অবশ্য শুরুতেই এতে অনেক আপত্তি ছিল। ভেবেছিলাম বাড়ির প্রথম বাচ্চা এ বাড়িতেই হবে, কিন্তু না, সে তো তার বাপের বাড়িতে গিয়েই থাকবে। আমার শ্বশুর আবার অশান্তির ভয়ে সায় দিয়েছিলেন এতে, কিন্তু এখন আর সেদিন নেই। এখন আমি পঙ্গু হয়ে গেছি, চলাফেরাও তেমন করতে পারি না। সব তো তুমিই করো। তবে আর কদিন, পেট আরেকটু উঁচু হয়ে গেলেই হাঁটাচলা করতে অনেক সমস্যা হবে। এর থেকে বাপের বাড়িতে গেলেই ভালো হবে। ওখানে মা বাবা ভাই ভাবি আছে, সবার সেবা যত্ন পাবে। এদিকটা না হয় মালতী সামনে নিবে। আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আম্মা, বুঝেছেন? এসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। আপনি না পারেন, আপনার ছেলে তো আছে নাকি?
আমি কষ্ট করবো আর সে গায়ে হাওয়া লাগিয়ে ফ্রিতে বাপ হবে? এটা তো সম্ভব নয়। তাকে ডেকে শিখিয়ে দেবেন কিভাবে বউয়ের সেবা করতে হয়। শ্বশুরের মতো ঢ্যাঁড়স হলে আবার সমস্যা। মুহূর্তেই মুখ ভঙ্গি বদলে গেল শাহানার। মেয়েটির কাট কাট কথায় ভড়কে গেলেন। এসব আবার কেমন দাঁড়ার কথা? অন্য সময় হলে হয়তো এতে তিনি ভীষণ অসন্তুষ্ট হতেন, তবে এখন বেশ মজাই পেয়েছেন। তিথিয়াকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে দুই ভাই। অন্দরমহলে তা নিয়েই বসেছে ছোটোখাটো বৈঠক। বাড়ির গুরুজন বলতে শুধু শাহানাই উপস্থিত আছেন সেখানে। চাচারা এ বিষয়ে এখনও অবগত নয়। বশির উদ্দিনও আজ 3 দিন ধরে বাড়িতে নেই। মহিন উদ্দিন জোরপূর্বক কিছুদিনের জন্য বড় ভাইকে নিয়ে গিয়েছেন নিজেদের বাড়িতে। জামাতার কাহিনী শুনে বাকরুদ্ধ হয়ে বসে রইলেন শাহানা। আকস্মিক বর্ণনাকৃত ঘটনার কিছুই যেন ওনার বিশ্বাস হচ্ছে না। এত বছর ধরে তিনি শামীমকে চেনেন, জানেন। নিজ স্ত্রী কন্যাদের যে চোখে হারায় সেই কিনা এত বছর ধরে ধোঁকা দিয়ে গেল সবাইকে। অসহায় কণ্ঠে বললেন, জামাই এমন কেন করলো? কি অন্যায় ছিল আমার মেয়ে নাতনিদের? আমার তো কিছুতেই এসব বিশ্বাস হচ্ছে না। এই বয়সে এসে আর কি কি দেখতে হবে আমায়? তিথিয়ার চোখে পানি নেই। বিমূঢ় দৃষ্টিতে মেঝের দিকে পলকহীন তাকিয়ে আছে সে। স্বামীর করা অভিযোগ এখনও ভেসে বেড়াচ্ছে তার শ্রবণালী জুড়ে। তুরাগের রাগ কমেনি। দাঁতে দাঁত চেপে মায়ের বিপরীতে বলল, ওই হারামজাদাকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দিব না আম্মা। ওকে এত এত যৌতুক দেওয়া হয়েছিল কি এই অকর্ম করার জন্য? ওকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। বড় ছেলের কথার বিপরীতে দীর্ঘশ্বাস ফেললেন শাহানা। তাকে শান্ত করতে বললেন, মাথা গরম করিস না। তাকে জেলে দিলে আমার নাতনিদের কি হবে? সমাজে তারা চলাফেরা করবে কিভাবে? বিয়ের বয়স হলেও তো ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যাবে না। ওদের কথা ওদের বাপ তো ভাবলই না, কিন্তু তোরা অন্তত ভাব। ভবিষ্যৎ চিন্তা করে হারামজাদাকে সুখ শান্তির মধ্যে ছেড়ে দিব। আমি আজই বুবুকে সঙ্গে নিয়ে ওর নামে মামলা করব। তারপর ভালো উকিল দেখে ডিভোর্সের ব্যবস্থা করব। ওরই মিলির চিন্তা আপনাকে করতে হবে না। ওদের মামারা এখনও মরেনি। ওই রেস্তোরাঁ ফ্ল্যাট থেকে শুরু করে সব সম্পত্তির উপর শুধু ওদেরই অধিকার রয়েছে। এবার যেন বিপাকে পড়লেন শাহানা। এই মুহূর্তে মাথা ওনার কাজ করছে না। এই বয়সে এসে একটার পর একটা ঝামেলা আর কত সইবেন? শেষে কিনা মেয়ের সংসার ভাঙ্গাও স্বচক্ষে দেখতে হচ্ছে। মেয়ের সুখের জন্য কত কিছু করেছিলেন স্বামী স্ত্রী, অথচ সব কিছুই যে বিফলে গেল। এখন মেয়ের কি হবে? নাতনিদেরই বা কি হবে? অসহায় দৃষ্টিতে এবার ছোট পুত্রের পানে চাইলেন তিনি। উদ্বিগ্ন হয়ে বললেন, তুই কিছু বল তৈমু। তোকে ছাড়া আমি আর কারো উপর ভরসা করতে পারি না। তুই বল, এতদিনে সাজানো গোছানো সংসার কি এত সহজে ফেলে দিয়ে চলে আসা যায়? ওদের তো দুটো মেয়ে আছে নাকি? তৈমুর নিশ্চুপ। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মুখে যতই বলুক না কেন কোনো দায়িত্ব নিব, কিন্তু আদৌ কি পারবে সারা জীবনের দায়িত্ব নিতে? নিজেদের তো একটা সংসার আছে নাকি? কদিন পর তার বাচ্চা হবে। এদিকে বড় বোন আবার ভাই বউদের একদম সহ্য করতে পারে না। বাড়িতে থাকলেই যত অশান্তি। আবার বাবার সম্পর্কে এত বড় সত্যিটা ওরই মিলি জানলেও তো সমস্যা। বিরূপ ধারণা পড়বে তাদের মস্তিষ্কে। তাদের এই নীরবতায় সকলের মাঝখানে হঠাৎ করে গম্ভীর কণ্ঠে জেবা বলে উঠল, আমি মনে করি যা হওয়ার হয়ে গিয়েছে। এত বছর যেহেতু কোনো সমস্যা হয়নি, তাহলে এখন কেন হবে? এমন তো নয় যে দুলাভাই এক সংসারের জন্য আরেক সংসারের সব দায়িত্ব এড়িয়ে গিয়েছে, বরং সমানভাবেই তিনি দুই দিকে মেনটেন করে চলেছেন। তার উপর দ্বিতীয় পক্ষের সন্তানরা শুনেছি আপার সন্তানের চেয়েও বয়সে বড়। তাহলে স্ত্রীর কথা শুনে ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে নিল তুরাগ। বাকি সবার দৃষ্টিও এখন জেবার উপরই নিবদ্ধ। স্ত্রীর উদ্দেশ্যে তুরাগ প্রশ্ন ছুড়ল, কি বলতে চাইছো তুমি? সব কিছু জানার পরেও বুবু ওই নেমক হারামের সঙ্গে সংসার করবে? তো তুমি কি চাইছো সংসার ভেঙে যাক? সংসার কি আদৌ আছে? এর থেকে ডিভোর্স নেওয়াই উত্তম। কঠোর হলো জেবা। এই প্রথম শাশুড়ি ননদকে পরোয়া না করেই কড়াভাবে বলল, তোমাদের আশকারাতেই আজ ওনার এই অবস্থা হয়েছে। আপার সংসার ভাঙার জন্য তোমরাই দায়ী। ভীষণ আশ্চর্য হলো সকলে। শাহানা শুধালেন, আমরা? অপরাধ মাফ করবেন আম্মা, কিন্তু কথাটা ভুল নয়।
বিয়ের 9 বছর চলেছে আমার, অথচ এই 9 বছরে আপনাদের মা মেয়ের কম অত্যাচার তো আমি সহ্য করিনি। সব কাজকর্ম করার পরও কত কথা হজম করেছি। বিয়ের পরও নিজ সংসার ফেলে দিনের পর দিন আপা পড়ে রয়েছে বাপের বাড়ি। স্বামীর কথা না ভেবে ভাই বউদের নিয়ে আপনার কান ভাঙিয়েছে। দুটো মেয়েকে কাজের লোকের হাতে ফেলে রেখে এই বাড়িতে এসে আপনার ছেলের কাছে আমার নামে নিন্দে করেছে। আমাকে ছেড়ে দিয়ে নতুন করে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিয়েছে। এমনকি দুদিন আগে পর্যন্ত তৈমুরের সংসার ভাঙার কম প্রচেষ্টা তিনি করেননি। কিন্তু আপনি একবারও মেয়েকে বাধা দেননি আম্মা, বরং ওনার সাথে তাল মিলিয়েছেন। আমি বছরে 2বার বাপের বাড়ি যেতে চাইলে বলতেন বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের বাড়ি। দুদিন পর পর বাপের বাড়ি গেলে সংসার টিকে না। পুরুষ মানুষের মন বাইরে দিয়ে ঘুরঘুর করে। অথচ একবারও এই কথাটা আপনি আপাকে বলেননি বা বোঝাননি আম্মা, বরং মেয়ের মা হয়েও মেয়ের সংসারে নাক গুলিয়েছেন। আপাকে বলতে পারবে শেষ কবে নিজ হাতে রান্না করে স্বামী সন্তানকে বেড়ে খাইয়েছে? বলতে পারবে কখন স্বামীর ভরসা হয়ে তাকে স্বস্তি দিতে পেরেছে? পারবে না। মাসের পর মাস বাপের বাড়িতে পড়ে থাকলে পারবে কি করে? এমনকি সম্পত্তির জন্য বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ছোট ভাইদের অপমান করতেও তিনি ছাড়েননি। মূল কথা হচ্ছে পাপ কেউ ছাড়ে না আম্মা। পুরুষ মানুষের স্বভাব চরিত্র একটু নড়বড়ে, কারো ক্ষেত্রে একটু বেশি ঢিলে। তাই স্বামী সংসার সন্তান রেখে বাইরে খুরখুর করা আর যাই করুক সংসার করতে পারে না। দুলাভাই যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। ঘরের স্ত্রী থাকতেও মানসিক শান্তি না পেলে তো বাইরে যাবেনি। তবে তিনি খারাপ কাজ না করে বিয়েই তো করেছেন। এখন আবার পরামর্শ দেওয়া হচ্ছে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স কি ছেলে খেলা? আজ না হয় ডিভোর্স হয়ে গেল, কিন্তু কাল কি হবে? সমাজে টিকতে পারবে? না, পারবে না। আমাদের সমাজে এখনো ডিভোর্সের জন্য নারীকে দায়ী করা হয়। পুরুষের করা অন্যায়ের জন্য নারীকে অপমান করা হয়। তার উপর ওনার 2জন মেয়ে আছে, তারাও তো বড় হচ্ছে নাকি। আর আপা তো তেমন শিক্ষিতও না যে কিছু একটা করে চলবেন। বাবা আর স্বামী ব্যতীত কেউ কারো দায়িত্ব সারা জীবন বহন করতে পারে না। তাই যেভাবে চলছে চলুক। এতদিন একসাথে থাকতে পারলে বাকি জীবনটাও থাকা যাবে। আপনারা তো আবার বেশি শিক্ষিত মেয়ে পছন্দ করেন, অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়াই উত্তম মনে করেন। এসএসসি শেষে ওর কেউ না ভালো হয় ছেলে খুঁজে ওর মামারা বিয়ে দিয়ে দিবে। ফ্ল্যাট তো আপার নামেই আছে। মেয়ের লেখাপড়া যেভাবে চলছে চলুক। দুলাভাইয়ের সাথে সবাই আলাদা বসুন। উনি কি এখন কি চান সেটা শুনুন। আর ওনাকে বলে দিন সম্পত্তির অর্ধেক যেন আপার নামে লিখে দেয়। এই বয়সে এসে সংসার ভাঙা ভালো নয়। নিজের সাধনার ফল অন্যকে অনায়াসে ভোগ করতে দিয়ে দেওয়া উচিত নয়। একটা ভালো পরামর্শ দিয়ে আপা, অন্যের সংসার নিয়ে না ভেবে এইবার নিজেরটা নিয়ে ভাবুন। অন্যের কথায় প্ররোচিত না হয়ে নিজে ভেবে সিদ্ধান্ত নিন। আর হ্যাঁ, এমন কিছু করবেন না যাতে আপনার মেয়েদেরকেও তার জন্য ভুগতে হয়। কিছু ভাঙার থেকে মেরামত করা অনেক ভালো। সবাই মনোযোগ দিয়ে জেবার কথা শুনল। তিথিয়ার চোখে পানি চিকচিক করছে। তার মনে পড়ে বিয়ের প্রথম 2 বছরেও যখন জেবার বাচ্চা হচ্ছিল না, তখন নিজেদের বাসায় তুরাককে ডেকে নিয়ে সে আর স্বামী মিলে কতই না বুঝিয়েছে। এই মেয়েদের সংসার হবে না, একে ছেড়ে দে। বয়স্ক মেয়েদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কম। বাচ্চা না হলে বংশ রক্ষা হবে কিভাবে? তোর জন্য তোর দুলাভাই অল্প বয়সী ভালো মেয়ে খুঁজে এনে দেবে। তবে তুরাগ সেদিন তাদের কথায় কান না দিলেও জেবা আর তুরাগের মধ্যে মনোমালিন্য অবশ্য খুব ভালো করেই সৃষ্টি হয়েছিল। এমনকি আলাদা হয়েছিল তাদের বিছানা। ভাগ্যিস তাদের বাবা তখন জীবিত ছিলেন, নইলে শেষমেশ হয়তো আর বাঁচানো যেত না সেই সংসার। তুরাগ ভুললেও জেবা সেসব ভোলেনি। নারী মন তো, কে কখন কষ্ট দিয়েছে, আত্মসম্মানে আঘাত করেছে, সব তারা মনে রাখে। সেই পাপের ফলই কি তবে পাচ্ছে তিতিয়া? অন্যের অনিষ্ট করতে গিয়ে শেষে কিনা নিজেরই অনিষ্ট হয়ে গেল। এতকাল হিরে ভেবে কাচের ঘরে সংসার করেছিল সে, এই কি তবে পাপের ফল? শাহানা দৃঢ়কণ্ঠে পুত্রবধূর উদ্দেশ্যে বললেন। তোমার সাথে আজ এমনটা হলে কি করতে তুমি? জেবার সহজ উত্তর। একসময় আমার সাথে এমনটা হতে চলেছিল আম্মা, কিন্তু আমি তখন শক্ত হাতে কঠোর ব্যবস্থা নিয়েছিলাম। সংসারের দায়িত্ব ফেলে বাপের বাড়ি গিয়ে পড়ে থাকিনি। অথচ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। তারপরও আপনার কথা মাফিক ধরে নিলাম
আমার সঙ্গে যদি এমনটা হতো তাহলে আমি মোটেও বাপের বাড়ি গিয়ে বসে বসে কাঁদতাম না। এতক্ষণে আপনার ছেলের এবং তার দ্বিতীয় স্ত্রীর ধর থেকে মুন্ডু আলাদা করে জেলে চলে যেতাম, কারণ ঠকবাজদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর না নিজে সৎ থেকেও সারা জীবন কষ্টে তরপাতে তরপাতে ঠকবাজদের সুখে থাকার সুযোগ করে দেওয়ার মতো মহত্ব আছে। আর চোখে স্বামীর দিকে তাকিয়ে কথাগুলো এক নাগাড়ে বলে তস্ত্র পেটে প্রস্থান করলো জেবা। স্ত্রীর এমন রূপের সঙ্গে পরিচিত তুরাগ প্রায়শই ঝগড়া লাগলে মেরে দেওয়ার হুমকি দেয় তাকে। শুকনো ঢোক গেলে সেও পিছু নিল স্ত্রীর। পরিস্থিতি হয়ে গেল একেবারে ঠান্ডা। যে যার মতো চলে গেল ঘরে। শুধু নিচে রয়ে গেল সাহানা, উথমি আর তিথিয়া। উথমি এগিয়ে এসে হুইল চেয়ারে হাত রাখল। মালতী ফুপুর উদ্দেশ্যে বলল, ফুপু, আমার আপার খাবারটা আপনি আমার ঘরে দিয়ে যান। কিছুক্ষণ পর আশফাক ভাই মিলিকে নিয়ে চলে আসবে। ওর জন্য গলদা চিংড়ি ভুনা করেছি, তা দিয়ে ভাত দিয়েন। বলে রন্ধনশালার দিকে রওনা দিলেন মালতী ফুপু। তৈমুর ফেরার আগে তাকে ফোন করে বলেছিল বহুকে নিয়ে বাড়িতে আসছে, স্কুল শেষে ওরই মিলে চলে আসবে। সে অনুযায়ী রান্নাবান্না সারতেই বাড়িতে আগমন ঘটেছিল জেবার। দাদার বাড়ি এসেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে জোহান। জেবা বিছানায় এসে বসলো কেবল। তুরাগ দরজা পেরিয়ে ভেতরে এসে থামলো। রাগ দেখিয়ে বলল, তুমি সবার সামনে কি সব বলে এলে? হ্যাঁ, আমায় খুন করবে? দুলাভাইয়ের মতো কাজ করলে করতাম, কিন্তু তুমি এক্ষুনি রেগে যাচ্ছ কেন? সত্যি সত্যি কিছু করছো নাকি? মুখ সামলে জবাব বল। আমাদের বংশে এমন কাজ কেউ কখনো করেনি। না করলে ভালো, দোয়া করি আল্লাহ সবসময় তোমার যেন মাথা ভর্তি এমন সুবুদ্ধি দিয়ে ভরিয়ে রাখেন। চুপসে গেল তুরাগ। তৈমুর গোসল সেরে ভেজা চুল নিয়েই বিছানায় বসে আছে। শাশুড়িকে ঘরে নিয়ে ঠিকমতো বিছানায় শুইয়ে দিয়ে নিজেদের ঘরে চলে এলো উথমি। স্বামীকে এক নজর দেখে বারান্দা থেকে তোয়ালে এনে সম্মুখে দাঁড়িয়ে মাথার ভেজা চুলগুলো মুছতে লাগলো। হঠাৎ এহেন কাজে মুখ উঁচিয়ে স্ত্রীকে দেখতে চাইল তৈমুর, কিন্তু তোয়ালের কারণে তা আর পারল না। উথমি গম্ভীর কণ্ঠে বলল, মাথা ঠিক মতো মুছেননি কেন? রোগ বাঁধাতে চাইছেন? এইসব চিন্তা মাথায়ও আনবেন না বলে দিচ্ছি। কেন? সেবার জন্য তো বউ আছেই। বউয়ের পেটে যে বাচ্চা দিয়ে রেখেছেন সে কথা কি ভুলে বসেছেন? সেবা যত্ন করার দায়িত্ব আপনার। আচ্ছা, থামলো উথমি। কণ্ঠস্বরের বদল ঘটিয়ে বলল, আপনি আমাকে নিয়ে চিন্তায় আছেন, তাই না? দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। প্রতিউত্তর করল, হ্যাঁ। কি করবো কিছু বুঝতে পারছি না। এতগুলো বছর ধরে একজন মানুষ নিখুঁত অভিনয় কিভাবে করলো, কেউ ধরতেই পারলো না। দোলাভাই যে এমন করবে তা আমরা ভাবতেও পারিনি। একটা প্রবাদ বাক্য আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। এই ভদ্রলোক হচ্ছে সেই চোর। শুরু থেকেই একে আমার চরম অপছন্দ। সুযোগ পেলেই আমার জড়িয়ে ধরে আপনাকে অপমান করতে ছাড়েনি। এমনকি বর্ষার সাথেও জড়িয়ে কিসব নোংরা কথা বলে সম্পর্কে গিট্টো লাগাতে চেয়েছিল। খারাপ লোক একটা। দেখবেন কখনো এর ভালো হবে না। কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। কিন্তু আপার জন্য খারাপ লাগছে খুব। বেচারি যেমনই হোক, স্বামীকে তো সত্যি ভালোবাসতো। এ বিষয়ে আর কথা বাড়ালো না তৈমুর। নিচে ভাবি ভুল কিছু বলেনি। ডিভোর্স কোনো সমাধান নয়। যৌবনে এমন হলেও না হয় কিছু একটা করা যেত, কিন্তু এই মুহূর্তে আলাদা হওয়ার সঠিক সিদ্ধান্ত নয়। গুরুজনদের নিয়ে পারিবারিকভাবে বৈঠকে বসে বোন ভাগ্নিদের ভবিষ্যৎ আগে সুরক্ষিত করতে হবে। স্বামীর চুল মুছে দিয়ে পুনরায় তোয়াল নিয়ে বাইরে মেলে দিয়ে এলো উথমি। জিজ্ঞেস করলো, নিচে গিয়ে খাবেন নাকি উপরে নিয়ে আসবো? আপনি খেয়েছেন? গোসলের আগে খেয়েছিলাম, আপাতত বিকেলের আগে আর খাচ্ছি না। তাহলে দরজা আটকে দিয়ে কাছে আসুন। কেন? খুব মাথা ব্যথা করছে। এই মুহূর্তে না ঘুমানোর শান্তি নেই। আসুন। আমার একদম ঘুম পাচ্ছে না। আপনি ঘুমান, আমি মাথা টিপে দিচ্ছি। লাগবে না, যেটা বলছে সেটা করুন। না ঘুমানো নেই, কিন্তু শুয়ে থাকবেন। এই অসময়ে দরজা আটকে শুয়ে থাকলে সবাই কি মনে করবে? আমার থেকে আপনার সবাইকে নিয়ে বেশি চিন্তা। কেউ কিছু মনে করবে না, সবাই জানে আপনি প্রেগনেন্ট। আর দ্বিমত করলো না উথমি। ধীর পায়ে গিয়ে ঘরের দরজা আটকে জানালার পর্দা টেনে দিয়ে চলে এলো বিছানায়। বালিশে মাথা রাখতেই তাকে নিজের বুকে টেনে নিয়ে প্রশান্তিতে চোখ বুঝল তৈমুর। দুপুরে তিথিয়া খেলো না। যেখানে অনুভূতিরাই কাজ করছে না সেখানে ক্ষুধা নিবারণ তো দূরের কথা। মেয়ের এমন অবস্থা দেখে শাহানাও ঠিকমতো খেতে পারলেন না। গলা দিয়ে নামলো না ভাতের দানা।
শামীমের নাম্বার থেকে অনেকগুলো মিসড কল এসেছে, যা তিথিয়ার নজর এড়ায়নি। ওরই মিলি স্কুল থেকে ফিরে খাবার খেয়েই জোহানকে বগল দাবা করে কোথায় যে খেলতে চলে গেল সেই খেয়ালটাও তিথিয়ার নেই। শাহানা হাত বাড়িয়ে মেয়েকে ডাকলেন। কাছে আয় দেখি আমার, এভাবে বসে থেকে লাভ কি? যা হয়েছে তা কি আর চাইলেই ঠিক করতে পারবি? অনুভূতি শূন্য দৃষ্টিতে মায়ের পানে তাকালো তিথিয়া। এগিয়ে এসে মাথা রাখলো মায়ের কোলে। হঠাৎ করেই তার মনে হলো এই মুহূর্তে এটাই তার একমাত্র ভরসার স্থান, যেখানে মাথা রেখে সে তার দুঃখ বিসর্জন দিতে পারবে। শাহানা পরম মমতায় মেয়ের মাথায় হাত রাখলেন। অভিজ্ঞ হাতে চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে বিলি কাটতে লাগলেন। এমন আদর মাখা স্পর্শে চোখে অশ্রু জমল তিথিয়ার। দুই মেয়ের মা তিথিয়া ভুলে বসল নিজের সত্তা। কয়েক মুহূর্তের ব্যবধানে নিজের জন্মদাত্রী মায়ের ছোঁয়ায় হয়ে উঠল এক কিশোরী। কান্না আটকানোর প্রয়াস চালিয়ে ভারী কণ্ঠে অভিযোগের সুরে বলল, আমি কেন এত আদর যত্ন বড় করলেন আমার? কেন আমায় সংসার শেখালেন না? কেন আপনার মতো একজন আদর্শ স্ত্রী পুত্রবধূ হওয়ার শেখালেন না? যখন হাজারটা অভিযোগ নিয়ে বাড়িতে এসে নালিশ করতাম, তখন কেনই বা ধমক দিয়ে বলেননি বিয়ের পর স্বামী হচ্ছে মেয়েদের ভূষণ? আপনি যদি সঠিক সময়ে আমায় শাসন করতেন, আমার অন্যায় আবদার মেনে না নিতেন, তাহলে কি আজ আমার এদিন দেখতে হতো? বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠল তিথিয়া। পুনরায় বলতে লাগলো, আমি যেমনই হই না কেন আম্মা, ওদের বাবাকে আমি খুব ভালোবাসি। বিশেষ করে না আম্মা, শিহাব যেদিন মারা গেল সেদিন ওর দাদি ফুপু আমার কতটুকু কথা শোনালো, এমনকি আমার ছেলের মৃত্যুর জন্য আমাকে দায়ী করলো। আপনি বলুন আম্মা, মা কখনো নিজের সন্তানকে মেরে ফেলতে পারে? কিন্তু ওরা সেসব ভাবলো না। দিনে দিনে সন্তান হারানোর এক মাকে ওরা মানসিক বিপর্যয় থেকে ঠেলে দিতে লাগলো। তখন আপনাদের জামাই একেবারেও আমার হয়ে একটা প্রতিবাদ পর্যন্ত করলো না। আপনারা না থাকলে হয়তো সেদিন আমার ঠাঁই হতো ঘন এক পাগলা গারোতে। অথচ ও সবার সামনে আমার দোষগুলো কত অবলীলায় তুলে ধরলো। নিজে তো ঠিকই নতুন করে সংসার পেতে বাচ্চার বাবা হয়ে গেল, এক সন্তানের কষ্ট অন্য সন্তানদের ভুলে গেল। কিন্তু আমি তো মাহা ভুলতে পারিনি। শিহাব মারা যাওয়ার 6 বছর পর ওরি এলো আমার পেটে, কিন্তু এই 6টা বছর তো আমি ভালো ছিলাম না আম্মা। তবু ওর প্রতি কোনো অভিযোগ করিনি। আমি মানছি আমারও ভুল ছিল, কিন্তু সে তখন কেন তা সূত্রে দিল না? আমি তো ওর সব কথা শুনতাম। বিশ্বাস করি না আম্মা, আমি এখনও ওদের বাবাকে ছাড়তে চাই না, কিন্তু যখন মনে পড়ে আমি ছাড়াও তার জীবনে অন্য কেউ আছে, তখন বুকে ব্যথা করে আম্মা। মনে হয় আমি হয়তো বেশি দিন বাঁচব না। কণ্ঠনালী দিয়ে আর কোনো শব্দ বের হলো না তিথিয়ার। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে তার। শাহানারও চোখে জল, আজ অশ্রু টলমল করছে। মেয়েকে তিনি কখনো কষ্ট পেতে দেননি। ভীষণ আদরের মেয়ে ওনার, প্রথম সন্তান যে। সেই মেয়ে এভাবে কাঁদছে, নিজের অনেক খামতীয় মস্তিষ্ক স্মরণ করাচ্ছে ওনাকে। সত্যি মেয়েকে যদি আরেকটু শক্ত হতে সংসারী বানাতে পারতেন। সাথে মন থেকে চলে যাচ্ছে শামীমের জন্য বদদোয়া, এক মায়ের বদদোয়া। প্রেগনেন্সির সময়টা খুব দ্রুতই যেন পেরিয়ে যাচ্ছে উথমির। 8.5 মাসের বাড়ন্ত পেটটা হাত দিয়ে আগলে ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল সে। ক্লান্ত দেহে সাবধানে বসে পড়ল সোফায়। আশেপাশে কেউ নেই। রন্ধনশালা থেকে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ ভেসে আসছে। জোহানের বার্ষিক পরীক্ষা শেষে স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছে জেবা। সিদ্ধান্ত নিয়েছে ফ্ল্যাটে তারা আর ফিরবে না। জোহানকে এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে। এবার থেকে সবার সাথে একসঙ্গেই থাকবে। শরীরটা উথমির বিশেষ ভালো যাচ্ছে না। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে গিয়েছে। তারপরেই অতি কষ্টে মাগরিবের নামাজ আদায় করে নিচে নেমে এলো সে। হাতের মোবাইলটা চোখের সামনে ধরে স্বামীর নাম্বারে কল দিল। সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো তৈমুর। প্রেগনেন্সির পর থেকে স্ত্রীর প্রতি খুবই তৎপর সে। কখন কি হয়ে যায় কে জানে। হাত ঘড়িতে একবার তাকালো। সবে সন্ধ্যা 7:15। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলবেন বলুন। কোথায় আপনি? মুখশ্রী থমথমে হয়ে গেল তার। চাপা স্বরে বিরক্তি নিয়ে বলল, সবসময় ফোন করার পর থেকে এই প্রশ্নটা আপনি করেন।
এই সময় অফিসে না থেকে কোথায় থাকবো আমি? বিরক্তি দেখাচ্ছেন কাকে? সহজ প্রশ্নের উত্তর তো সহজভাবেই দেয়া যায়। পেটের মধ্যে বাচ্চা ঢুকিয়ে দিয়ে এখন বিরক্তি প্রকাশ করা হচ্ছে? ভালো লাগছে না আমার, তাই না? লাগবে কি করে? এখন তো আমি মোটা হয়ে গিয়েছি, চোখের নিচে কালি জমেছে। থাকুন আপনি আপনার অফিসে, বসে বসে সুন্দরী কলিগদের দেখুন। রাগান্বিত স্বরে কথাগুলো বলে দ্রুত কল কেটে দিল উথমি। হতভম্ব হয়ে গেল তৈমুর। থমথমে মুখে কয়েক সেকেন্ড চুপ রইল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, যা, এটা কি হলো? হঠাৎ করে রাগ দেখালো কেন? আমি আবার কখন বললাম আপনাকে আমার ভালো লাগে না? মেয়ে মানুষ এমন কেন? বিড়বিড় করতে করতেই পুনরায় কল দিল তৈমুর, কিন্তু বিপরীত পাশ থেকে তার রিসিভ হলো না। তবে হার মানার পাত্র তৈমুর নয়। যতক্ষণ না পর্যন্ত রিসিভ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে কল দিতেই থাকবে। চতুর্থবারে এসে কল রিসিভ হলো। উথমি ঝাঁঝালো কণ্ঠে বলল, ধরছি না যখন বারবার কল দিচ্ছেন কেন? সরি। সত্যি বলেই পার পেয়ে যাবেন ভাবছেন? রেগে আছেন কেন? পেটে থেকে আবার কি অঘটন ঘটিয়েছে আমার বাচ্চা? নাকের পাটাতন ফুলে গেল উথমির। রাগে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এ আর নতুন নয়, গত 5 মাস ধরে স্ত্রীর এই বাচ্চামো সহ্য করতে হচ্ছে তৈমুরকে। পেটে হালকা ব্যথা কিংবা মাথা গরম হয়ে গেলেও সব দোষ গিয়ে পড়ে এখনও দুনিয়াতে না আসা তৈমুরের বাচ্চার উপর। উথমি ভারী কণ্ঠে উত্তর দিল, আমি বিকেলে ঘুমিয়েছিলাম, কিন্তু আপনার বাচ্চা আমার পেটে লাথি মেরেছে খুব জোরে জোরে। ওদের জন্য আমার ঘুম ভেঙে গিয়েছে, পেট ব্যথা করছে, বমি হয়েছে আমার। মন খারাপ হলো তৈমুরের। ইদানিং ধরে এই সমস্যাটা বেড়েছে। যখন তখন হুটহাট বাচ্চা লাথি মারছে, কিন্তু এতে তার কি করা উচিত বুঝতে পারে না তৈমুর। কোমল স্বরে বলে, ভাবিকে কেন বলবো? বাচ্চা কি ভাবির? আপনার বাচ্চা, তাই যা করার আপনি করুন। বাড়িতে আসুন এক্ষুনি। অত বোঝাবুঝির মধ্যে আমি নেই। আমার অফিস থেকে ছুটি দিতে পারলে আপনাকে কেন দিবে না? তো প্রেগনেন্ট তো আপনিই বানিয়েছেন, আপনিও তো বাবা হতে চলেছেন। ধুর, আর জীবনেও বানাবো না। অলরেডি আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমার বসের বউ এক ধাক্কে অবুঝ হয়ে গিয়েছে। রাখছি। গলার টাই আলগা করে হাতের মোবাইলটা টেবিলের ওপর রেখে চেয়ারে হেলান দিয়ে বসলো তৈমুর। কি এক মুসিবতে পড়ল সে। কথায় কথায় মেয়েটা তার ওপর দোষ চাপাচ্ছে। এতে তার কি দোষ? আজব। বিয়ে করাটাই উচিত হয়নি। এর থেকে অল্প বয়সী মেয়ে বিয়ে করলেই হয়তো ভালো হতো। কিছু বললেই দুগালে দুটো দিয়ে থামিয়ে দেয়া যেত। কিন্তু একে তো একটা ধমক পর্যন্ত দেয়া যায় না, উল্টো সেই তৈমুরকে ধমক দিয়ে বসিয়ে রাখে। দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। এসব মনেও আনা যাবে না। বউ নামক প্রাণী জেনে গেলে আবার সমস্যা। প্রথমে রাগ হলো, তার সাথে হলো অভিমান। স্বামীর ওপর ভীষণ অভিমান। কিন্তু মেয়েটি তো এমন ছিল না কখনো। তার ওপর সহজে তার অভিমান জন্মাতো না। কে কী করলো তাতে কিছু যায় আসতো না। অথচ মাতৃত্ব জেগে ওঠার পর থেকেই কত বদলে গেল সে। বদল হলো তার মনোভাব। মনটা বড্ড বেয়াদব। হুটহাট নিজের অজান্তেই অভিমান করে বসে। শাহানার ঘরে প্রবেশ করল সে। নিজের ঘরের পর এই ঘরটি বাড়ির মধ্যে এখন স্বস্তির জায়গা তার। শাহানা চোখ বন্ধ করে শুয়ে আছেন। উথমি এসে বিছানায় বসলো। ডাকলো, ঘুমিয়েছেন আম্মা? পুত্রবধূর কণ্ঠস্বরে চোখ মেলে তাকালেন শাহানা। সময় নিয়ে উঠে বসলেন। না, এমনি শুয়েছিলাম। কখন এলে? এক্ষুনি। এভাবে দৌড়ঝাঁপ করতে নিষেধ করেছিলাম না তোমায়? বারবার সিঁড়িতে ওঠানামা করো। যদি আমার মতো অবস্থা হয়ে যায়? হবে না কিছু। মেয়েটিকে ভালো করে পর্যবেক্ষণ করলেন তিনি। শুধালেন, মন খারাপ? আঁখি পল্লব ভারী হয়ে উঠল উথমির। কান্না জড়িত কণ্ঠে বলল, ওরা আবার আমার পেটে জোরে জোরে লাথি মেরেছে। এদিকে এসো দেখি। নিজের কাছে তাকে ডাকলেন শাহানা। উথমি এগিয়ে গিয়ে বসল। পোশাকের ওপর দিয়েই পুত্রবধূর উঁচু পেটে হাত বুলিয়ে দোয়া দরুদ পাঠ করে বেশ কয়েকবার ফু দিলেন শাহানা। টেবিলের ওপর থেকে পানির বোতল হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই সময় এমনটা হয়, গর্ভের জায়গা কম, বাচ্চা বড় হচ্ছে, তাই নড়াচড়া করতে গেলে লাথি লাগে। এই তো আর কটা দিন, একটু সহ্য করো। নাও পানি খাও। বাধ্য মেয়ের মতো পানি পান করলো উথমি। জিবা এলো নাস্তা নিয়ে। ইদানিং শাশুড়ি ভালোর আচরণে ভীষণ আশ্চর্য মেয়েটা। অফিস থেকে বাড়ি ফিরে বিছানায় বসে একটি ফাইল কাগজপত্র গোছাচ্ছে উৎসব। রিনি তার স্বামীকে ডাকতে ঘরে এলো। রায়হান কবির এশার নামাজ আদায় করেই খেয়ে ওঠেন।
এখন কেয়া বেগমও প্রায় সময় স্বামীকে সঙ্গ দিতে ওনার সাথেই বসে পড়েন খেতে। তবে রিনিতা খায় না। শ্বশুর শাশুড়ি আর মেয়েকে খাইয়ে স্বামীর জন্য খাবার নিয়ে অপেক্ষায় বসে থাকে। স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সে। এসব কিসের কাগজপত্র? এক পলক স্ত্রীর পানে তাকিয়ে আবারও কাজে ব্যস্ত হয়ে গেল উৎস। উত্তর দিল, উষার কেসের কাগজপত্র, কাল হাজিরা না? তোমার কি মনে হয় জিততে পারবে? এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ সব প্রমাণ সামনে থাকার পরেও প্রশাসন কিচ্ছু করছে না। ওইদিকে ওরা কিন্তু ঠিকই জামিনে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। অপরাধীদের মধ্যকার একজনের চাচা হচ্ছে মেয়র, তার উপর এটা বাংলাদেশ, বোঝোই তো। তবে আমি নিশ্চিত আমরাই জিতব, কারণ ভরসা তো আল্লাহর ওপর করেছি। ঘোলাটে দৃষ্টিতে আনমনে তাকিয়ে কিছু ভাবতে থাকে রিনিতা। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, হে আল্লাহ, অপরাধীরা যেন শাস্তি পায়, ভয়ঙ্কর শাস্তি। উৎস প্রশ্ন ছড়ে, টনি কোথায়? বাবা মায়ের ঘরে, বাবার কাছে গল্প শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। বাবা মা খেয়েছে? হ্যাঁ, তুমিও এখন খেতে এসো। খাওয়ার শেষে এসব না হয় গোছগাছ করো। তুমিও যাও, আমি আসছি আর 5 মিনিট। বিপরীতে আর কিছু বলল না রিনিতা। দোলনায় ঘুমিয়ে থাকা রিক্তকে একবার দেখে নীরবে প্রস্থান করল। আজও বাড়ি ফিরতে দেরি হলো তৈমুরের। ভীতু মনে ঘরের ভেতরে প্রবেশ করতেই চমকালো। আশেপাশে কোথাও তার আকাঙ্ক্ষিত স্ত্রীর অস্তিত্ব পর্যন্ত নেই। ভ্রুযুগল কুঁচকে গেল তৈমুরের। সেই সন্ধ্যায় ফোন করে তাকে বাড়ি ফেরার কথা জানিয়েছিল অথমি, কিন্তু কাজের চাপ আর রাস্তায় জ্যামের কারণে ফিরতে দেরি হয়েছে তার। কপালে যে দুর্ভোগ লেখা আছে তা তৈমুর ভালো করেই জানে, কিন্তু সেই দুর্ভোগ ঘটনার মানুষটি কোথায় সেটাই তো বুঝতে পারছে না। খোঁজাখুঁজি বাদ দিয়ে সময় নিয়ে ফ্রেশ হয়ে নিল তৈমুর। ট্রাউজারের পকেটে হাত গুজে নিচে নেমে উকি দিল রন্ধনশালায়। মালতী ফুপু তাকে দেখে বললেন, ভাত বাড়ছি, খায়া লও তাড়াতাড়ি। ফুপু, ও তুমি কোথায়? আমি তো ঘর থেকে এলাম, নেই ওখানে। বিপরীতে কথা না বাড়িয়ে খেতে বসলো তৈমুর। ভীষণ খেতে পেয়েছে তার। শেষ সেই দুপুরে খেয়েছিল, তারপর বিভিন্ন ব্যস্ততায় পেটে আর কিছু পড়েনি। সেই সন্ধ্যা থেকে শাশুড়ির ঘরে অবস্থান করতে করতে তারপর সেই শুয়ে ঘুমিয়ে ঢলে পড়েছে অথমি। শাহানা আলগোছে তার মাথায় হাত বুলাচ্ছেন। সবে খাওয়া শেষ করে মায়ের কক্ষের সামনে এসে দাঁড়িয়ে দৃশ্যটি দেখেই তৈমুরের সারা দেহে বিস্ময়ে ছাপিয়ে গেল। চোখ থেকে চশমা খুলে পরনে টি শার্ট দিয়ে তা মুছে পুনরায় চোখে লাগিয়ে তাকালো সামনে। না, ভুল কিছু সে দেখছে না। এটা কি তার নিজের মা? হ্যাঁ হ্যাঁ, এটা তো নিজেরই মা। কিন্তু উথমির সাথে এত ভাব হলো কবে? কয়েক মাস আগেও তো কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারতো না। দুজনের মাঝখানেই পিষ্ট হতে হচ্ছিল তাকে, অথচ এখন কিনা? প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো তৈমুর। আজ আর অনুমতি নেওয়ার মতো শিষ্টাচার দেখানোর কথা মাথায় এলো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ডেকে উঠল, আম্মা। ছেলের ডাকে সম্মুখে ফিরে তাকালেন শাহানা। মৃদু হেসে বললেন, কখন এলি? খেয়েছিস? হ্যাঁ, খেয়ে এখানে আসলাম। উনি কি ঘুমিয়ে পড়েছেন? শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল। কখন যে ঘুমিয়ে পড়লো। প্রশ্ন করতে গিয়েও প্রশ্নটা করল না তৈমুর। মায়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো হলে তারই লাভ। বাড়ির অশান্তি কমবে আর সবচেয়ে বেশি শান্তি পাবে তৈমুর। বলল, রাত অনেক হয়েছে, জাগিয়ে দিন ওনাকে, ঘরে নিয়েছে। ঘুমের মানুষকে জাগিয়ে দেব? এখানেই থাকো কাজ। তৎক্ষণাৎ বিপরীতে কিছু বলতে পারল না তৈমুর। তবে ভেতরে ভেতরে তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বউ ছাড়া ওই একা ঘরে আমার পক্ষে থাকা সম্ভব নয় আম্মা। দয়া করে আমার বউ আমাকে দিয়ে দিন। কিন্তু মায়ের সামনে ছেলের এমন মনোভাব প্রকাশ পেলে নির্ঘাত শাহানা তাকে বড় ভাইয়ের মতো বউ পাগলা উপাধি দিয়ে দিবেন, যে উপাধি তৈমুরের মতো শান্তশিষ্ট মহাপুরুষের সঙ্গে বেমানান। কিন্তু ঘুমন্ত বউকে কোলে করে যে ঘরে নিয়ে যাবে তাও তো তার পক্ষে সম্ভব নয়। মেয়েটির ওজন অনেক বেড়েছে, তাই তৈমুর নিজের বুদ্ধি খাটালো। এখন নাকি শান্তশিষ্ট মনে হলেও এই কিন্তু শান্তশিষ্ট নয় আম্মা। রাত বেরোতে বাচ্চা লাথি মারলে কান্নাকাটি করে, হাত পা ছোড়াছড়ি করে, আরও কত বদভ্যাস যে আছে। আপনারই ঘুমে ব্যাঘাত করবে, তাই জাগিয়ে দিন, আমি নিয়েছি। এ সময় কত কী হয় বলছেনই তো।
ছেলের কথা ফেলে দিলেন না শাহানা, বললেন, আচ্ছা নিয়ে যা, তবে খেয়াল রাখিস বইয়ের। তৈমুর অপর্ণিস মাথা নাড়িয়ে জাগিয়ে তুলল উথমিকে। তারপর অনেক কষ্ট করে নিয়ে এলো ঘরে। রাত 12টা ছুঁই ছুঁই। চোখ থেকে সব ঘুম মিলিয়ে গেল উথমির। বিছানায় অর্ধ শোয়া সে। তৈমুর দরজা আটকে সুইচ বোর্ডে হাত রাখতেই বাধা দিয়ে বলল, আলো নেভাবেন না। হাত গুটিয়ে পিছু ফিরল তৈমুর। শুধালো, কেন? এমনি। আলো না নিভিয়ে ঘুমাবো কিভাবে? জানি না। তাকে আর না ঘাটিয়ে আলো না নিভিয়ে বিছানায় এসে বালিশ ঠিক করে বসলো তৈমুর। কোমল স্বরে জিজ্ঞেস করলো, রেগে আছেন? না। রাস্তা অনেক জ্যাম ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেছে, সরি। প্রতিউত্তর করল না উথমি। তার এই নীরবতায় তৈমুর বুঝে গেল স্ত্রী তার ওপর অভিমান করেছে। তাই সেই অভিমান ভাঙাতে এক হাতে জড়িয়ে ধরে ফটাফট স্ত্রীর গালে দুটো চুমু দিল সে। কিন্তু উথমি আজ আর চমকালো না, বরং ভ্রু কুঁচকে লোকটির দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তৈমুর বলল, একটা কথা বলুন তো, আমার সাথে কবে কবে আপনার এত ভাব হলো? এই তো কয়েকদিন আগে দুজন দুজনকে দেখতে পারতেন না, গৃহযুদ্ধ লেগেই থাকতো, বাড়িতে এলেই নালিশ আর নালিশ, তাহলে হঠাৎ এত মিল? আপনার মা মানুষটা খারাপ নন, সব নষ্টের মূল হচ্ছে আপনার বড় বোন। এতকাল ভাই বউদের নামে আমার কান ভারী করে মন বিষিয়ে দিয়েছিল। মায়েরা নিজেদের মেয়েকে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। এখন বাড়িতে আপনার বোনেরও আশা কমে গিয়েছে, তার উপর আমি প্রেগনেন্ট। এই অবস্থায় ওনার সেবা যত্ন করছি, কলেজ ছুটি পেয়েছে, সারাদিন বাড়িতে থাকি, তাই সম্পর্কে উন্নতি হয়েছে। যাক, শান্তি অবশেষে। এবার শুয়ে পড়ুন, খুব ঘুম পাচ্ছে। কথা ছিল আমার। বলুন। শোয়ার প্রস্তুতি নিচ্ছে তৈমুর। উথমি তার অমনোযোগী ভাব দেখে দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলল, বলেছি না কিছু বলার আছে আমার। ভরকে গেল তৈমুর। মেয়েটা তাকে ধমক দিচ্ছে, মারাত্মক ব্যাপার। মিনমিন স্বরে বলল, শুনছি তো। মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল উথমি। গম্ভীর কণ্ঠে বলল, এসব আপনি আজ্ঞা করে আমায় আর ডাকবেন না। হ্যাঁ? বোকা বনে গেল তৈমুর। আপনার কি মনে হচ্ছে না আমাদের সম্পর্কটা কেমন এক গুরুজন ভাইবের আটকে আছে? কয়দিন পর আমাদের বাচ্চা হবে, সে যখন দেখবে তার বাবা তার মাকে আপনি আজ্ঞা করছে, তখন কি প্রভাব পড়বে তার উপর? কি ভাববে সে? মনে করবে তার বাবা মায়ের সম্পর্কে সমস্যা আছে নিশ্চয়ই। কিন্তু আমাদের সম্পর্কে তো কোনো সমস্যা নেই। তাহলে নিজের বউকে আপনি সম্বোধন কেন করেন? এমন সম্মানের প্রয়োজন নেই আমার। সেদিন হসপিটালে চেক আপ করতে গিয়ে আপনি আমায় আপনি বলে সম্বোধন করলেন, তখনই ডক্টর সন্দেহ ভরা দৃষ্টিতে তাকালো আমাদের দিকে। এমনকি সিরিয়ালে বসে থাকা মহিলা তো জিজ্ঞেস করেই বসলেন, উনি কি আপনার দেবর? কি লজ্জার ব্যাপার! স্বামীকে দেবর বানিয়ে দিল। সব দোষ আপনার। কই, সেদিন তো বললেন না। তাছাড়া মানুষের ভাবনা দিয়ে কি আসে যায়? আপনার না গেলেও আমার আসে যায়। এসব দেবর ভাবে সম্পর্কে আমি থাকতে পারবো না। আশ্চর্য। কড়া দৃষ্টিতে স্বামীর পানে তাকালো উথমি। তৈমুর ভরকে গেল। বোকা হেসে বলল, আপনি তো আমায় আপনি করে সম্বোধন করে কথা বলেন। আমি আর আপনি এক হলাম? আমি নারী আর আপনি পুরুষ। আমার পেটে বাচ্চা নিয়ে ঘুরছি আর আপনি আমার পেটে বাচ্চা দিয়ে আয়েশ করছেন। তাহলে আমার সাথে আপনার কি জোড়া? বাচ্চার চাচা যদি হতে না চান তাহলে গুরুজনের মতো ট্রিট করবেন না, বলে দিলাম। এতদিন ধরে রাখছি, এখন হঠাৎ আপনাকে তুমি করে কিভাবে ডাকে? আরেকবার আপনি বললে আমি বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। বাচ্চার মুখও দেখতে দেবো না একদম। উথমি, বড় হলে চাচা ডাক শেখাবো। মুখশ্রী মলিন হয়ে গেল তৈমুরের। এ মেয়েকে মোটেও বিশ্বাস নেই। বলছে যেহেতু করেই ছাড়বে। উথমি তার হাব ভাব দেখে বলল, অন্য জায়গায় কিছু চলছে? নইলে বউকে তুমি বলতে এত ভাবাভাবির কথা নয়। আস্তাগফিরুল্লাহ, এসব মুখে আনাও পাপ। তাহলে বলা শুরু করেন। বউ ফিল নিতে চাচ্ছি, ইচ্ছে করছে আর কি। এতদিন তবে কি ফিল করলেন? পুনরায় উথমি চোখ রাঙিয়ে তাকাতেই আমতা করল তৈমুর। না মানে, এতদিন কি ফিল করলে তুমি? চিকচিক করে উঠল উথমির মুখশ্রী। স্বামীর বাহু জড়িয়ে ধরে সেখানে গাল ঘষে বলল, এই তো এবার ঠিক আছে। বাচ্চাকে প্রথমে বাবা ডাকটাই শেখাবো, জান। অথচ নিজে ঠিক আপনি আপনি করছো। আমি আপনিই বলবো। অত তুমি করে ফর্মালিটি পালন করতে পারবো না আমি। আর চোখে তার পানে তাকিয়ে রইল তৈমুর। আজ ফজরের নামাজ ঘরে আদায় করে নিল তৈমুর। ভোরের আলো ফুটতেই চা বানিয়ে মালতী ফুফুকে দিয়ে সবাইকে ডাকতে পাঠালো জেবা। তৈমুর নিচে নেমে সর্বপ্রথম মায়ের খবরাখবর নিয়ে এসে বসলো অন্দরমহলের সোফায়। গতকাল সকালে বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার।
এরপর সারাদিনেও আর বিভিন্ন ব্যস্ততায় দেখা হয়নি তাদের। চা খেতে খেতে দুজনের মধ্যে কথা চলছে, তখনই হন্তদন্ত হয়ে ছুটে এসে দোতলার সিঁড়ির কাছে থামলেন মালতী ফুপু। চিৎকার করে বিচলিত কণ্ঠে বললেন, ওনার কথায় চায়ের কাপ ধরা হাতটি থেমে গেল তৈমুরের। ওপরে তাকিয়ে বলল, আমি তো ঠিকই দেখে এলাম, এর মধ্যে আবার কি হয়ে গেল? বলতে বলতে চায়ের কাপ সেন্টার টেবিলের ওপর রেখে ছুটে ঘরে চলে এলো তৈমুর। প্রচণ্ড ব্যথায় হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল উথমির। অতি কষ্টে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোতেই আর যেন সামনে কদম ফেলার শক্তিটুকুও পেল না দেহে। পেট চেপে ওখানেই বসে পড়ল। চোখ দিয়ে সে অন্ধকার দেখছে। প্রচণ্ড ব্যথায় শুরু হয়ে গিয়েছে রক্তপাত। তৈমুর দৌড়ে এসে স্ত্রীকে আগলে ধরল। মাথাটা বুকে ঠেকিয়ে হাত দলতে দলতে উদ্বিগ্ন চিন্তিত কণ্ঠে শুধালো, রক্ত কেন এখানে? কি হচ্ছে তুমি? উথমি শুনল কি না কে জানে, মারাত্মক যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে ভাঙ্গা ভাঙ্গা বাক্যে বলল, খুব ব্যথা করছে, মনে হচ্ছে মরে যাব। তার পিছু পিছু জেবা তুরাগ এসেও দরজার কাছে থেমেছে। জায়ের এমন অবস্থা দেখে কিছু একটা আঁচ করে জেবা বলে উঠল, এখনো তো ডেলিভারির সময় হয়নি, তাহলে হঠাৎ করে এ অবস্থা হলো কিভাবে? তৈমুর গুরুত্ব দিল না সেসব কথায়। স্ত্রীকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রেখেই ভাইয়ের উদ্দেশ্যে বলল, এখানে এখন দাঁড়িয়ে আছো কেন? অ্যাম্বুলেন্সে কল দাও, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি করবে বুঝতে পারছিল না তুরাগ। ভাইয়ের কথায় মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। যেতে যেতে স্ত্রীর উদ্দেশ্যে বলে গেল, ওকে বলো উৎমিকে নিয়ে নিচে আসতে। এত সকালে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে কি না কে জানে, আমি গাড়ি বের করছি। বাইরে গা ঝলসানো রোদ, নীলাম্বরে নেই শুভ্র মেঘের ছাউনি। তবুও অন্য দিনের তুলনায় আজকের দিনটি অদ্ভুত সুন্দর। ওটিতে উথমির অপারেশন চলছে। করিডোরে স্ত্রী বাচ্চার জন্য অপেক্ষারত তৈমুরের অবস্থা ভীষণ নাজেহাল। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে পড়েছে সে। প্রেশার ক্রমশ বাড়ছে। তুরাগ পাশে বসে ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। আহা, একটু শান্ত হয়ে বস। এমন করছিস যেন অপারেশন তোর বউয়ের নয় বরং তোর হচ্ছে। সেসব কথা তৈমুরের শ্রবণালী পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্কে তেমন ছাপ ফেলতে পারল না। চোখের সামনে ব্যথায় কাতর স্ত্রীকে দেখে শরীর তার এখনও কাঁপছে। হন্তদন্ত হয়ে সকালেই পাশের একটা হাসপাতালে নিয়ে আসার পর সেই যে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, তুরাগের মাধ্যমে আনানো হলো রক্ত। এরপর থেকে আর কোনো খবর নেই। মিনিট 10 বাদে ভেতর ঘরে থেকে ভেসে এলো বাচ্চাদের গগন বেদারি চিৎকারের শব্দ। একজন নার্স বেরিয়ে এসে আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, অভিনন্দন, যমজ সন্তান হয়েছে। এমন একটি সুসংবাদে উপস্থিত সকলে চমকে গেল। রায়হান কবির, কেয়া বেগম থেকে শুরু করে উৎস, তুরাগ, জেবা সবাই। হাসপাতালে পৌঁছে স্বামীর মোবাইল থেকে জেবা নিজেই খবরটা উৎসকে দিয়েছিল। সেই খবর রায়হান কবির পর্যন্ত পৌঁছাতেই স্ত্রী আর ছেলেকে বগল দাবা করে এখানে হাজির হয়েছেন তিনি। তৈমুর বসা থেকে উঠে দাঁড়ালো। অন্তরাত্মা যেন কেঁপে উঠল তার। সারা দেহে বরফের মতো জমে গিয়েছে। খড়খড়ে ওষ্ঠদয় জিভ দিয়ে ভিজিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, বাচ্চা? আমার যমজ বাচ্চা? নার্স মুচকি হেসে প্রতি উত্তর করলেন। হ্যাঁ, জেবা প্রশ্ন ছুড়ল, ছেলে নাকি মেয়ে? একটা ছেলে আর একটা মেয়ে। আগে আলট্রাসোনোগ্রাফি করেননি? দুদিকে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল তৈমুর। সে অনেকবার চাইলেও উথমি কিছুতেই এসবে রাজি হয়নি। আগে যদি জেনে যায় বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে, তাহলে আনন্দ থাকলো কোথায়? তৈমুর বিচলিত হয়ে এবার জিজ্ঞেস করল, ও তুমি আমার ওয়াইফ, ও কেমন আছে? প্রচুর ব্লিডিং হচ্ছে ওনার, জ্ঞান এখনও ফিরেনি। দ্রুত বাচ্চা হয়েছে, বুঝেনি তো, আল্লাহকে ডাকুন। মুহূর্তে তৈমুরের মুখশ্রী সকল আনন্দ বিলীন হয়ে তাতে ঠাঁই পেল মলিনতা। এমন একটি সময়ে এসে সে খুব গম্ভীরভাবে উপলব্ধি করতে পারল উথমি নামক নারীটি তার জীবনে ঠিক কতটুকু জায়গা দখল করে রয়েছে। কিছু সময় বাদে যখন শুভ্র কাপড়ে মুড়িয়ে ফুলের মতো নিষ্পাপ বাচ্চা দুটোকে বাইরে নিয়ে আসা হলো, তখন সকলেই ব্যস্ত হয়ে গেল তাদের নিয়ে। শুধু ব্যস্ত হতে পারল না তৈমুর এবং রায়হান কবির। দুজনেই বুকের ভেতর অসহ্য যন্ত্রণা নিয়ে জ্ঞানহারা মেয়েটির চিন্তায় মশগুল। আহা, উথমি যদি একবার এই দৃশ্যটি নিজ চোখে দেখতে পেত, তাহলে হয়তো নিজেকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নারী
মনে হতো তার, যার চিন্তায় বাইরে বসে অস্থির হয়ে আছে এক পিতা এবং স্বামী। তুরাগ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল,